করিম গ্রামের নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। ঝড় বৃষ্টির জন্য সন্ধে থেকেই করিম দোকান বন্ধ করে দিয়েছে। বৃষ্টিতে ভিজে ভিজে আসার সময় করিম চাচা লক্ষ্য করে গ্রামের শেষ প্রান্তে পরিত্যক্ত একটি কসাইখানা থেকে একটা পুরুষের কণ্ঠ শোনা যাচ্ছে। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি পাচ্ছি না, কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। আরে দোকানটা তো পরিত্যক্ত, তাহলে দোকানের ভেতরে কি করে এরকম আওয়াজ হচ্ছে? কেউ কি বিপদে পড়লো নাকি? করিম ঝড় বৃষ্টি মাথায় করে সাইকেল থেকে নেমে দোকানের দিকে এগিয়ে যায়। দোকানের বাইরে থেকে আওয়াজ করতে থাকে, কে আছো? ভেতরে কে আছো? ভেতর থেকে সমানে পুরুষ চিৎকার ভেসে আসছে। করিম দেখে দোকানের বাইরে বড় বড় দুটো তালা দেওয়া। তাহলে ভেতরে কে? দরজার টিনের দেওয়ালে দুবার ধাক্কা মেরে করিম বলে, কে আছো? ভেতরে কে আছো? হঠাৎ করে দোকানের ভেতর থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা যায়, ছাড়বো না কাউকে, তোদের ছাড়বো না কাউকে, না সবাইকে মেরে দেব আমি, সবাইকে। সেই পৈশাচিক কণ্ঠ শুনে করিমের গোটা শরীর থরথর করে কাঁপতে থাকে। সামনে কোথাও একটা জোরে বজ্রপাত পড়ে, আর সেই বজ্রপাতের আলোয় করিম দেখতে পায় দোকানের দরজা ভেদ করে বেরিয়ে আসছে একটা বড় হাত। ছাড়বো না কাউকে, ছাড়বো না। করিম ভয়ে দৌড়তে শুরু করে। বিকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টি মাথায় নিয়ে বিভূতি আর কিশোরী এসে পৌঁছেছে প্রিয় ঠাকুর মশাইয়ের বাড়িতে। বিকেলের এই কাল বৈশাখী গরমে কিছুটা নিস্তার দেয়। বছর কয়েক আগে যেরকম কালবৈশাখীর ঝড় বৃষ্টি হতো, ঠাকুর মশাই, এখন তো আর সেরকম কিছুই হয় না, তাই না? আরে হ্যাঁ গো বিভূতি, একদম ঠিক বলেছ। আচ্ছা ঠাকুর মশাই, বলছি এই ঝড় বৃষ্টির মধ্যে একটা মানে ওই রকম গল্প হলে হয় না? মানে ঝড় বৃষ্টি হচ্ছে এইরকম একটা গল্প। হে, তাহলে তো ব্যাপারটা মন্দ হয় না ঠাকুর মশাই। এমন কোনো অভিজ্ঞতা আছে নাকি আপনার? শোনান না একটু। ঝড় বৃষ্টির কথা বলতে মনে পড়ে গেল, আগের বছর বৈশাখ মাসে আমার কাছে একজন এসেছিল। রতনপুর গ্রামের কিছু মানুষ নমস্কার, আপনি তো তারানাথ তান্ত্রিক? হ্যাঁ, আপনি ঠিকই জায়গায় এসেছেন। আসুন, বসুন এখানে। আমাদের গ্রামে বড় বিপদ। কি হয়েছে ব্যাপারটা একটু আমাকে খুলে বলুন তো। আমাদের গ্রামে ঢোকার মুখে একটা পরিত্যক্ত কসাইখানা আছে। সেই কসাইখানাকে কেন্দ্র করেই এই গ্রামে বিপদ শুরু হয়েছে। যেই ওই পথ দিয়ে রাত্রেবেলা বাড়ি ফেরে বা যাতায়াত করে, তাদের উপরই হামলা হয় এক কালো লোমশ হাতের।
গ্রামের সকলেই দেখেছে, এই করিমও দেখেছে। এই একটিবার চলুন আমাদের সাথে, একটিবার চলুন, আমাদেরকে এই বিপদের হাত থেকে মুক্তি দিন, বাঁচান। ওই রাস্তা দিয়ে দিনের বেলা ছাড়া আর যাতায়াত করাই যাচ্ছে না। হ্যাঁ, আমিও দেখেছি, সেই দিন রাতে আমিও দেখেছি সেই লোমশ হাত আমাকে তাড়া করছিল। কি বলছেন আপনারা? এ আবার সম্ভব নাকি? আচ্ছা ঠিক আছে, আমি যাব আপনাদের সাথে। আপনারা দাঁড়ান, আমি আমার প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিই। মারে, চারিমা, আমি আসছি, বুঝলি মা? আমার একটু দেরি হবে, তুই চিন্তা করিস না। সাবধানে যাও বাবা, সাবধানে যাও। দুর্গা 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 দুর্গা। গরুর গাড়িতে করে আমরা চলতে শুরু করলাম রতনপুরের দিকে। রতনপুরে ঢোকার মুখেই আমি একটা বীভৎস গন্ধ পেলাম। গন্ধটা এতটাই তীব্র ও প্রকট যে আমি আমার নাক চাপা দিতে বাধ্য হলাম। কিন্তু এক অবাক করা কাণ্ড, আমার সাথে থাকা ওই দুই যাত্রী, তাদের কিছুই হলো না। অবশেষে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কোনো খারাপ গন্ধ পাচ্ছ না? কই না তো ঠাকুর মশাই, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন নাকি? আমি আর কিছুই বললাম না, তবে ওই উগ্র গন্ধটা আমাকে অনেকটাই বিচলিত করছিল। ঠাকুর মশাই, এটাই হলো সেই কসাইখানা। এটা বন্ধ কেন? এই দোকানটা যে চালাতো সে কয়েকদিন হলো শহরে গেছে, তাই দোকানটা বন্ধ হয়ে থাকে। আরে, এত কিছুর আবার কি দরকার ছিল? আপনার মতন একজন মানুষ আমাদের বাড়িতে এসেছে, এইটুকু তো আপ্যায়ন করাই যায়। আপনি শুরু করুন, ঠান্ডা হয়ে যাবে। আমার সাথে সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমি হঠাৎ করেই দেখি রাস্তা দিয়ে হেঁটে চলেছি। বৃষ্টি পড়ছে। হেঁটে হেঁটে আমি সেই কসাইখানার দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছি। দোকানটা খোলা, ভেতর থেকে একটা লোক বসে মাংস কাটছে। এই তো দোকানটা খোলা, তাহলে যে সকালে বলছিল দোকানটা এখন বন্ধ থাকে। আমি এগিয়ে যাই দোকানের দিকে। সামনে গিয়ে যা দেখি, লোকটা যে মাংস কাটছে তার ঘাড়টা পেছন দিকে উল্টানো, মানে সাধারণ মানুষের ঘাড়ের মতো নয়, পুরো 90 ডিগ্রি পেছনে ঘাড় ঘুরিয়ে রয়েছে সেটা। সামনের দিকে মাথা ভর্তি কুচকুচে কালো চুল। আমাকে দেখে হাসতে হাসতে ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকায়। তার খিলখিলিয়ে হাসি দিলে চমকে দেয়।
আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। আরো দেখি হাতে থাকা ছোট্ট মাংস কাটার দাঁটা নিয়ে সে এগিয়ে আসছে আমার দিকে। মাটির ভেতর থেকে যেন কেউ আমার পা দুটোকে শক্ত করে ধরে আছে। কিছুতেই আমি এক চুলও নড়তে পারছি না। আমি কোনো মন্ত্রও মনে করতে পারছি না। এবার কি হবে এই ভেবে আমি ঘামতে শুরু করি দর দর করে। আরে এটা আমি কি দেখলাম? অতি ভয়ঙ্কর ব্যাপার। আশ্চর্যের ব্যাপার হলো আমার গোটা শরীর বৃষ্টিতে ভিজে ছিল। কিন্তু কিভাবে আমি উঠে পায়চারি করতে লাগলাম ঘরে। আমার কিছুতেই আর ঘুম আসছে না। এত ভয়ঙ্কর একটা স্বপ্ন এর আগে আমি কখনোই দেখিনি। বিচলিত মনে ধ্যান করতে বসলাম। আমি একটু তোমাদের গ্রামটা ঘুরে দেখতে চাই। একদম ঠাকুর মশাই, আপনি কোথায় যাবেন বলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। গ্রামে ঘুরে আমরা সেই কসাইখানার সামনে এসে দাঁড়াই। দিনের বেলায় জায়গাটা দেখে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা কিছু হয় না, কিন্তু সেই তীব্র বাজে একটা গন্ধ আমার নাকে লাগলো। অদ্ভুত ব্যাপার, সেই গন্ধ কিন্তু করিমের নাকে গেল না। আমি ঠিক করলাম রাতের বেলায় একবার এইখানে আসতে হবে। আপনি সত্যি গেছিলেন ঠাকুরমশাই রাত্রেবেলা? কি দেখলেন সেখানে? আপনি কি দেখলেন বলুন না, থেমে গেলেন কেন ঠাকুরমশাই? বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, চারিমাকে আদা দিয়ে চা করতে বলি। চারিমা, মা, বলছি 3 কাপ চা করে দে তো, একটু বেশি করে আদা দিয়ে করবি। সেদিন রাত্রেবেলায় আমি আবারও একা বের হই। যখন বেরিয়ে পড়ি রতনদের বাড়ি থেকে, আকাশে হালকা মেঘ ছিল। আমি গ্রামের সরু পথটা ধরে কসাইখানার কাছে এলাম। ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমি কসাইখানার চালা ঘরের কাছে দৌড়ে পালালাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কারো একটা নিঃশ্বাস পড়ছে। গরম সেই নিঃশ্বাস। পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম দোকান খোলা। দোকানের ভেতরে বসে আছে একটা লোক। তার চোখগুলো লাল জ্বলন্ত।
আস্তে আস্তে এগিয়ে আসছে আমার দিকে। খিলখিল করে হেসে উঠল সেই প্রেত। তুই আমাকে আটকাবি? হ্যাঁ, সেই ক্ষমতা তোর নেই। চলে যায় এখান থেকে, এতেই তোর মঙ্গল। আমি আমার মৃত্যুর প্রতিশোধ ঠিক নেব। হঠাৎ করে চোখের সামনে থেকে এই সব কিছু উধাও হয়ে গেল। আবারও সেই বন্ধ দরজা, অন্ধকার জায়গা, ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। আমি অনেকক্ষণ বাড়ির বাইরে ছিলাম, তাই জন্য রতন আর করিম আমাকে খুঁজতে বেরিয়েছিল। আমাকে কসাইখানার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ছাতা মাথায় দিয়ে এগিয়ে আসে। ঠাকুরমশাই, আপনাকে তখন থেকে খুঁজছি। আপনি এইখানে? চলুন চলুন, আপনাকে খুঁজে বেড়াচ্ছিলাম আমরা সারা গ্রাম জুড়ে। এই ঝড় বৃষ্টিতে বুঝতেই পারছিলাম না আপনি কোথায় আটকে গেছেন কিনা। আপনি আপনি এইখানে দাঁড়িয়ে থাকলেন, কিন্তু যাকে আপনি চলুন এখন আমাদের সাথে। আমি তো ঠিক আছে, ঘরে চলো, আমি সব বলছি। ঘরে এসে তিনজন বসলাম। আমার সাথে ঘটা ঘটনাগুলো, মানে ভোরে দেখার স্বপ্ন এবং এখন যেটা দেখলাম, ওদেরকে বললাম। তখন ওরা বলল, আমিও ওখানে কালো লোস হাত দেখেছি, একটা একটা ছায়া দেখেছি, কিন্তু কে বুঝতে পারছি না। ওই পথ দিয়ে মানুষ যেতে ভয় পায়, তবে সত্যি কথা বলতে আজ অব্দি কারোর কোনো ক্ষতি হয়নি। কিন্তু সে কি চায় কিছুই বুঝতে পারছি না। একটা ভয়ঙ্কর প্রেত আর তার কালো হাত তাড়া করে, কিন্তু এইরকম হচ্ছে কেন ঠাকুর মশাই? আমারও একই অবস্থা, আমাকেও একটু ভাবতে হবে। রাতের অন্ধকারে একটা ছায়া হাতে একটা ছোট্ট মাংস কাটার দা নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। সামনের দিক থেকে আসে গ্রামের এক মাতাল, পচা। কে ওখানে? কে তোরা? কি চাই তোর? কি চাই? তোকে চাই, তোর রক্ত চাই, আর আমার টাকা চাই। আমি তোর কোনো টাকা নেইনি, তোকে কেন টাকা দেবো রে? আর আমি নেবই বা কেন টাকা তোর থেকে? তুই আমাকে চিনতে পারিসনি? সেদিন রাত্রিবেলায় তুই আমাকে মনে পড়ে? আমাকে ভালো করে দেখ।
মানে না না, এ হতেই পারে না, এ হতেই পারে না। চিনতে পারছিস তাহলে? এতক্ষণ পর চিনতে পারলি? তোর আজ শেষ দিন। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও আমায়। মাটিতে লুটিয়ে পড়ে পচা, চারিদিকে তাজা রক্ত ছড়িয়ে পড়ে। আমি রাতের বেলায় ঘুমোচ্ছিলাম, হঠাৎ কারো চিৎকারে আমার ঘুমটা ভেঙে যায়। আমি কি দেখলাম আর কি শুনলাম? কি হচ্ছে কি আমার সাথে? এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো এখনো কিছুই বুঝতে পারছি না। এখানে আমি এলাম কি করে? দেখ পচা, তোকে কিন্তু আমি ভালোই ভালোই বলছি, তুই আমায় টাকার একটা দিয়ে দে। আমি অনেক কষ্ট করে কিন্তু আমার মেয়ের বিয়ের জন্য টাকাটা জোগাড় করেছি। এইরকম করিস না পচা। এই টাকা আমার, আমি এই টাকা কাউকে দেব না। আমি এক্ষুনি কুচি কুচি করে তোমার এই কসাইখানার ভেতরেই তোমাকে পুঁতে দেব। তোর এত বড় সাহস! তুই কিনা আমাকে আমার দোকানেই পুঁতে রাখার কথা বলিস? ছোটবেলা থেকেই আমার বাবা মায়ের জন্য তুমি সবকিছু পেয়ে এসেছ, আর আমি কিনা সবকিছু থেকে বঞ্চিত হয়েছি। জমি বিক্রির টাকা আমি কিছুতেই তোমাকে নিতে দেব না। এ টাকা আমার। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। সবকিছু কেড়ে নেব, সবকিছু। একে একে আমার ভাগের সব সম্পত্তি তুমি নিয়ে নেবে। হবে না, তা কোনো দিন হবে না। আমি সব ভোগ করব। আমি, এগুলো আমার। আমি কি করলাম? আমি কি ভুল করে ফেললাম? এবার কি করব? দোকানের ভেতরেই লাশটাকে গুম করে দেব। কেউ জানতে পারবে না। চারিদিকে আতর ছড়িয়ে দেবো। কেউ বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কেউ বুঝতে পারবে না। আমি এখানে এলাম কি করে? তাহলে এতক্ষণ যা দেখছিলাম সব কি সত্য? আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি। এতে তোমারই ক্ষতি হবে। আমি তোমাকে মুক্ত করব। তুমি আমাকে ছেড়ে দাও। আমি এখন নিজেকে মুক্তি দিতে চাই না। আমার একটা কাজ বাকি আছে। ওই পচার ছেলেকে আমাকে খুন করতে হবে। তুমি তো রাস্তার ধারে পচাকে মেরে ফেলেছ। তার দেহটা পড়ে আছে, আমি দেখেছি।
আর ছেলেকে তুমি কেন মারবে? আমি মারা গেছি, আমার সাথে পচাও মারা গেছে। ও এখন সমস্ত সম্পত্তির মালিক হবে। সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমি খুব ভালো করে বুঝতে পারি এই প্রেত কোনো মতেই সেই বাচ্চা শিশুটাকে ছাড়বে না। আজ রাতেই হয়তো শেষ করে দেবে। আমি আজ রাতেই শেষ করে দেব। তুই ঠিকই ধরেছিস। প্রেত আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে অন্ধকার রাস্তার দিকে। তখনও আমি এক পা নড়তে পারছি না সেই স্থান থেকে। আমি মনে মনে তারা মায়ের মন্ত্র স্মরণ করতে লাগলাম। আস্তে আস্তে সেই বন্ধন হালকা হতে আমি প্রেতের পিছু নিলাম। প্রেতকে অনুসরণ করে একটা ঘরের ভেতরে প্রবেশ করলাম আমি। সেখানে একটা ছোট্ট 8 বছরের ছেলেকে দেখতে পেলাম। ওর মাও ঘরের কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আমার বাচ্চাটাকে বাঁচান বাবা, আমার বাচ্চাটাকে বাঁচান। আমি লক্ষ্য করি বাচ্চাটার চোখ ততক্ষণে রক্তবর্ণ হয়ে গেছে। বাচ্চাটা বারবার দেওয়ালে তার মাথা ঠুকে যাচ্ছে। আমি বাচ্চাটাকে ধরতে গিয়েও ধরতে পারছি না। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে আমাকে আটকে রেখেছে। আমার বাচ্চাটাকে বাঁচান। মা বাচ্চাটার দিকে এগিয়ে গেল, কিন্তু বাচ্চাটার কাছে যেতেই ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল। তার মা পড়ার সাথে সাথেই আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেল। তোমার কি চাই? তুমি তো তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছো, তাহলে কেন এই ছোট্ট বাচ্চাটাকে মারছো? ততক্ষণে বাচ্চা ছেলেটা শূন্যে ভাসতে শুরু করেছে। আমাকে বাঁচাও, মা মা মা। তুই বাঁচতে পারবি না, তুই বাঁচতে পারবি না। আমি কিছুতেই তোকে আমার সম্পত্তির ভাগ নিতে দেব না, কিছুতেই না। মা 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 মা। আমিও অনেক রকম ভাবে আটকানোর চেষ্টা করি, কিন্তু কিন্তু কিছুতেই আটকাতে পারি না। হঠাৎ আমার মনে হয় সেই দোকানটা, হ্যাঁ সেই দোকানটা আমাকে নষ্ট করতে হবে। সেই দোকানটা নষ্ট করলেই এই প্রেতের শক্তি নষ্ট হবে। কিন্তু অতটা দূরে দোকানে আমি ফিরবো কি করে? ততক্ষণে বাচ্চাটার প্রাণ নিয়ে নেবে এই প্রেত। চোখ বন্ধ করে আমি নিজেকে দোকানের সামনে অনুভব করলাম। অনুভব করলাম দোকানের
চারিদিকে আমি কেরোসিন ঢেলে দিয়েছি আর আগুন জ্বালিয়ে দিয়েছি। দাও দাও করে আগুন জ্বলতে থাকলো সেই সেই দোকানে। দোকানটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। রাত্রেবেলা গ্রামের লোকেরা সেই চিৎকার শুনে ভয়ে ভয়ে দোকানের সামনে এসে দেখে দোকানটা দাউ দাউ করে চলছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি এইখানে? আমরা আমরা ভয়ঙ্কর চিৎকার শুনে এখানে আসি। সব শেষ হয়ে গেল ঠাকুরমশাই। আমরা আসার পথে পচার মৃতদেহ দেখতে পেলাম। পচার দাদারই এই দোকানটা ছিল। আগের পক্ষের মায়ের সন্তান। অনেকদিন হলো শহরে গেছে, সে ফিরে আসেনি। আমি তাদেরকে সব কথা বলি। সবাই সব শুনে চমকে যায়। তাহলে তাহলে দোকানের ভেতরেই এতদিন? বাবা, কি সাংঘাতিক! ভাইয়ে ভাইয়ে সম্পত্তির জন্য নিজেদের শেষ করে দিল। শুধু নিজেদের নয়, দুটো পরিবার ভেসে গেল। সম্পত্তির লোভ খুব খারাপ, খুবই খারাপ। তারপর গ্রামবাসীরা সকলেই যে যার বাড়িতে চলে গেল। ইস, কি সাংঘাতিক! মানুষের মধ্যে মনুষ্যত্বই চলে গেছে। সত্যি, এই বাবা মায়ের সন্তানরা সম্পত্তির জন্য একে অপরকে খুন করেও ভাবাই যায় না। জাগে, চলো উঠি, অনেকটাই রাত হলো। আসি।